মমতা ব্যানার্জি ইতিমধ্যে তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে ভোটের আগে এরকম অনেককেই গ্রেপ্তার করা হবে এবং তারও যে গ্রেপ্তার হতে পারে তিনিও গ্রেপ্তার হতে পারেন এমন একটা সম্ভাবনা তিনি দিয়েছিলেন। দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন, কি বলবেন? তিনি গ্রেপ্তার হবেন না, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে বসে যা সেটিং করার করে নিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল করেননি। অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সে আছেন এবং ইন্ডিয়া অ্যালায়েন্স থেকেই লড়ছেন। কংগ্রেসের সঙ্গে দিল্লিতে আসন সমঝোতা করে লড়ছেন। এই কংগ্রেস এবং আপের দিল্লি এবং পাঞ্জাবে আসন সমঝোতা, এটা নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নিয়েছে। নরেন্দ্র মোদী পরাজয়কে চোখের সামনে দেখতে পাচ্ছেন। পতনের আশঙ্কায় ভীত হয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ গোষ্ঠী স্বৈরাচারের সমস্ত মুখোশকে একটার পর একটা খুলে ফেলছেন। তাদের স্বৈরতন্ত্রী নখ দাঁত বেরিয়ে পড়ছে। 600 কোটি টাকার আবগারি দুর্নীতি মামলায় নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লির পুলিশ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল। 6000 কোটির দুর্নীতির অভিযোগ তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ইলেকটোরাল বন্ডে, পিএম কেয়ারসে আরও বেশি। প্রধানমন্ত্রী গ্রেপ্তার হন না কেন? অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রধান অভিযোগ করছে ইডি যে তাকে বারবার ডাকা সত্ত্বেও তিনি সমন এড়িয়ে গেছেন। হ্যাঁ, ঠিক। অরবিন্দ কেজরিওয়ালকে কতবার ডাকা হয়েছে, কতবার সমন এড়িয়েছেন, আর এ রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে কতবার ডাকা হয়েছে, কতবার সমন এড়িয়েছেন। সংখ্যাতত্ত্বের হিসাবে মলয় ঘটক সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের দ্বিগুণবার। তাহলে মলয় ঘটক গ্রেপ্তার হচ্ছেন না কেন? দিদির সাথে সেটিং হয়েছে বলে। দিদি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে বিজেপির সঙ্গে 15টা সিটের সেটিং করেছেন বলে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিও একটা রাজনৈতিক প্রতিহিংসা। ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছেন বলেই এইভাবে তাকে বারবার ডাক দেওয়া এবং শেষমেশ গ্রেপ্তারি করা। পুলিশ তো চাইছে তাকে হেফাজতে নিয়ে তদন্ত এগোতে, জিজ্ঞাসাবাদের জন্য। না, পুলিশ অনেক কিছু চাইবে। নির্বাচন জিতবার জন্য যেন তেন প্রকারেণ মরিয়া নরেন্দ্র মোদী অমিত শাহর দল অনেক কিছু চাইবে। কিন্তু ভারতবর্ষের জনগণ যে মোদির পতন চাইছে, এটা আসলে মোদি বুঝতে পেরে গেছেন। আর এটা যত বেশি বুঝতে পারছেন, তত বেশি হচ্ছে তিনি তার স্বৈরাচারী রূপকে প্রকাশ করছেন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার তার একটা অঙ্গ মাত্র। অর্থাৎ বলছেন সামনেই যে লোকসভা নির্বাচন, সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সে যে জোট শরিক দলগুলি রয়েছে তারা বেশি শক্তিশালী এবং তাদের সমর্থন মানুষের মধ্যে সেটা চোখে পড়ছে এবং তাই দেখেই নরেন্দ্র মোদীর সরকার ভয় পেয়েছে, বিজেপি ভয় পাচ্ছে এবং সেই জন্য একে একে প্রত্যেকটা দলকে এইভাবে মেলাইন করার চেষ্টা। অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা তো বটেই। নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা থেকে চলে যাবে, তার কারণ হচ্ছে মোদী সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রমাণিত, প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রমাণিত। পৃথিবীর কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আপনি পাবেন না যিনি 10 বছরে একবারও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি। তিনি প্রশ্নের ঊর্ধ্বে, তিনি দেবতা, তিনি বিশ্বগুরু। এটা সংসদীয় গণতন্ত্রে চলে না, এটা একনায়কতন্ত্রে চলে। মোদি নিজেকে একনায়কতান্ত্রিক বলে প্রমাণ করেছেন। আর ভারতবর্ষের মানুষ ভোট দেবে সংসদীয় গণতন্ত্রকে রক্ষার জন্য। স্বাভাবিকভাবেই ভোট হবে একনায়কতন্ত্রের বিরুদ্ধে। আপনি বলছেন বিজেপির দুর্নীতির কথা, কিন্তু কোথাও কোনো সংবাদ মাধ্যমে বিজেপির দুর্নীতি নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? আমরা দেখছি প্যানেলে বিভিন্ন শাসক দল, অন্যান্য রাজ্যে যারা রয়েছে, যারা অবশ্যই কেন্দ্রের দিক থেকে দেখতে গেলে তারা বিরোধী, তাদের দুর্নীতি নিয়ে আলোচনা সর্বত্র। 117টা নিউজ চ্যানেলের মালিক মুকেশ আম্বানি, 96টা নিউজ চ্যানেলের মালিক গৌতম আদানি। আপনি কি প্রত্যাশা করেন? ইলেকটোরাল বন্ডের হিসেব দেখুন, মুকেশ আম্বানির সংস্থা কত টাকা দিয়েছে বিভিন্ন নামে, কুইক রেসপন্স, অন্য যা যা আছে ওর।
গৌতম আদানির সংস্থা কি বরাত পেয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে? সহজ কথা হচ্ছে ধান্ধার পুঁজিবাদ, ক্রনি ক্যাপিটালিজম তার সমস্ত স্বার্থকে চরিতার্থ করছে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদীর হাত ধরে। ফলত যা হওয়ার তাই হচ্ছে। তার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা গৃহীত হচ্ছে। এই যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে কোম্পানি সব থেকে বেশি টাকা দিয়েছেন এই রাজনৈতিক দলগুলিকে, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস, 542 কোটি, তার চাঁদা দেওয়ার 40% পেয়েছে তৃণমূল। সান্তিয়াগো মার্তিন লটারি সংস্থার মালিক। তিনি যে টাকা দিয়েছেন মোট 1368 কোটি এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তার 40% 542 কোটি টাকা তৃণমূল পেয়েছে, 100 কোটি টাকা বিজেপি পেয়েছে, বাকিটা অন্যরা। প্রশ্নটা হচ্ছে এই যে খালি তো সান্তিয়াগো মার্তিন দেননি, মেঘা ইঞ্জিনিয়ারিং সবচাইতে বেশি টাকা দিয়েছে বিজেপিকে। আবার আমাদের রাজ্যের হলদিয়া বেস্ট শিল্প সংস্থা বা আরপি গোয়েঙ্কা, তারা সবচাইতে বেশি টাকা দিয়েছে তৃণমূলকে। আসলে এরা উভয়ই তো ক্রনি ক্যাপিটালিজমের প্রতিনিধি। সুতরাং ধান্ধার পুঁজিবাদ, তার ধান্দা যেখান থেকে যত বেশি সার্ভ করাতে পারবে সেখানকেই অর্থনৈতিক দিক থেকে তত বেশি পুষ্ট করার চেষ্টা করবে। এই তত্ত্বের কথা আমরা তো 2000 সাল থেকে বলে আসছি যে ক্যাপিটালিজম হ্যাজ চেঞ্জড ইটস ফর্ম, দ্যাট হ্যাজ নাও বিকাম ক্রনি ক্যাপিটালিজম। এই কথা আমরা বামপন্থীরা, বিশেষ করে আমাদের পার্টি, তত্ত্বের জগতে 2000 সাল থেকে আলোচনা করছি। আজকে 2024 সালে এসে তার উগ্র নগ্ন প্রকাশটা সাধারণ মানুষের দৃষ্টিগোচর হচ্ছে। এই যে মোদির নোটবন্দি, সেটাও ধান্দার পুঁজিবাদকে সাহায্য করার জন্য। কালো টাকা উদ্ধারের যে প্রতিশ্রুতি এবং তারপরে কালো টাকার পরিমাণ বেড়ে যাওয়া এবং নোটবন্দির মধ্য দিয়ে কালো টাকাকে সাদা করবার যে প্রক্রিয়া, একই প্রক্রিয়া পিএম কেয়ার্স ফান্ডে, একই প্রক্রিয়া ইলেকটোরাল বন্ডে, এই গোটাটার নামই তো ধান্দার পুঁজিবাদ, ক্রনি ক্যাপিটালিজম। তত্ত্বের জগতে মার্কসিস্টরা সবচাইতে আগে এই কথা বলেছে। আজকে মানুষের চোখে স্পষ্ট হয়ে ধরা পড়ছে সেটা ধান্দার পুঁজিবাদ মানে কি। এই ইলেকটোরাল বন্ড নিয়ে কিন্তু কোথাও সেভাবে আমরা আলোচনা বা বিতর্ক দেখছি না। এই ইলেকটোরাল বন্ড নিয়ে চান সংবাদ মাধ্যমে আলোচনা হোক? কেন করবে? যারা এই ইলেকটোরাল বন্ডে টাকা দিয়েছে তারাই তো সংবাদ মাধ্যম চালাচ্ছে। সংবাদ মাধ্যমের সিংহভাগ, 96% কুক্ষিগত হচ্ছে এই ক্রনি ক্যাপিটালিস্টদের হাতে। সুতরাং তাদের কাছ থেকে আপনি এই আলোচনা প্রত্যাশা করবেন কেন? আপনার প্রত্যাশা যদি ভুল জায়গায় হয় তাহলে তো খুব মুশকিল। বামেরা কিভাবে মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবে? কারণ ইলেকটোরাল বন্ড নিয়ে যে দুর্নীতি, যদি সাধারণ মানুষ আলটিমেটলি না বুঝতে পারে যে তাদের কিভাবে ক্ষতি হচ্ছে, মানুষ তো ভোট বাক্সে তার প্রভাব কি আমরা দেখতে পাবো কিভাবে? দেখুন, বামেরাই প্রথম থেকে এর বিরুদ্ধে সরব। বামেরাই একমাত্র যারা 1 টাকা নেয়নি ইলেকটোরাল বন্ড থেকে। যে মামলার ফলে এত কিছু হচ্ছে সেই মামলাটা করেছিলেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ফলে সবটা মিলিয়ে বামেদের ভূমিকা ইলেকটোরাল বন্ডে স্পষ্ট এবং আমরা এই কথাগুলো মানুষের কাছে নির্বাচনী প্রচারে নিয়ে যাব। বাবু, বামেরা টাকা নেয়নি এই কথাটা যেমন সত্যি, তারই পাশাপাশি ইন্ডিয়া অ্যালায়েন্সে যে সমস্ত শরিক দলগুলি রয়েছে, কংগ্রেসের পাশাপাশি আমরা যদি এমকে স্ট্যালিনের ডিএমকের কথাও বলি, তাদের ঝুলিতেও তো এই নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা গেছে এবং ডিএমকে তো নিজে থেকেই স্বীকার করেছিল, বলেছিল তার কথা। দেখুন, ইন্ডিয়া একটা অ্যালায়েন্স, একটা মঞ্চ।
দেশের সামনে প্রধান বিপদ বিজেপি, রাজ্যের সামনে প্রধান বিপদ বিজেপি তৃণমূল। এই বিপদের বিরুদ্ধে লড়তে ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হোক আমরা চাই, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সব দলগুলো নীতিগতভাবে এক অবস্থানে নাকি? আমরা আর জাতীয় কংগ্রেস এক অবস্থানে না। জাতীয় কংগ্রেসের সঙ্গে কেরালায় আমাদের প্রত্যক্ষ লড়াই, আবার এই রাজ্যে আমরা কংগ্রেসকে সাথে নিয়ে বিজেপি তৃণমূল ভোটকে এক করতে চাই। ভারতবর্ষ এত বড় দেশ, এত বৈচিত্র্যময় দেশ, যে ভারতবর্ষের রাজনীতিতেও বৈচিত্র্য থাকবে, কিন্তু when the question of honesty comes, সিপিআইএম সে তার মতাদর্শে অবিচল থেকে সে সততার প্রশ্নে তার নিজের অবস্থানকে জারি রেখেছে। লোকসভা নির্বাচন নিয়ে আসি, সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই বেশ কিছু সিটের প্রার্থীও ঘোষণা হয়ে গেছে। আমরা যদি দমদমের কথা বলি, একেবারে এইবারের বেশ গুরুত্বপূর্ণ সিট, সৌগত রায়ের বিপরীতে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী। প্রথমত এই লোকসভার বাসিন্দা হিসেবে কিভাবে দেখছেন? দমদম লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র গঠিত হওয়ার পরে নীরেন ঘোষের পরে সেরা প্রার্থী পেয়েছে এবারে। সুজন চক্রবর্তী সাংসদ হিসাবে অতীতে, বিধায়ক হিসাবে দুবার যে দক্ষতা যোগ্যতার স্বাক্ষর রেখেছেন ভারতবর্ষের সংসদে, সেটা অতুলনীয়। ও যখন এমপি ছিল আগে, তখন ওর বক্তৃতা আছে জানলে অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্য কাজ ফেলে ওর বক্তৃতার সময়টায় সংসদে উপস্থিত থাকতেন। এতটাই মূল্যবান আলোকপাত করতে পারত, যেমন পারতেন গুরুদাস দাশগুপ্ত। ফলে সুজন চক্রবর্তী ও নিজে ক্যান্সার নিয়ে গবেষণা করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ওর ক্যান্সারের গবেষণাপত্র পাঠ করা হয়েছে। ও চাইলে একটা খুবই সচ্ছল আর্থিক বৈভবের জীবন যাপন করতে পারত, ওর যা এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল তাই দিয়ে। পৃথিবীর যে কোনো দেশে ওর কর্মসংস্থান হতে পারত। ও সেখানে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছে। ওর জন্য আমরা গর্বিত। আমরা সবাই পারি না, ও পেরেছে। দমদমবাসীও কি ভাগ্যবান, তারা সুজন চক্রবর্তীর মতো প্রার্থী পেয়েছে এবং হবু সাংসদ হতে পারেন? আমি বলবো সুজন চক্রবর্তী ভাগ্যবান যে তিনি দমদমবাসীকে সাথে পাচ্ছেন নির্বাচনে। আমরা মনে করি মানুষ ইতিহাস রচনা করেন, নেতারা না। দমদমবাসী সেই ইতিহাস রচনা করবেন, এইটা আমরা প্রত্যাশা করি। বিপরীতে আমরা দেখতে পাচ্ছি সৌগত রায়, তিনিও দুধে রাজনীতিবিদ এবং অভিজ্ঞ প্রবীণ একজন রাজনীতিবিদ। লড়াইটা কি কঠিন হবে? দেখুন, দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে লোকসভায় ভোটে দাঁড়িয়ে জামানত জব্দ করেছিলেন নিজের। অদুধে রাজনীতিবিদ হলে তো এরম করতেন না। দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় যখন কংগ্রেস ভাগ হচ্ছে, ইন্দিরা গান্ধী বিরোধী, তখন ইন্দিরা গান্ধী বিরোধী অবস্থানে ছিলেন। দুধে রাজনীতিবিদ বলেই তো সৌগত রায় যখন হাওয়া তৃণমূলের পালে তখন তৃণমূলে গেছেন, ঘুরে বেরিয়েছেন সারা বাংলা। তিনি বনগাঁর এমএলএ, তিনি দমদমের এমপি, দক্ষিণ কলকাতার প্রার্থী, জামানত বাজেয়াপ্ত করা। এসব কি সাধারণ রাজনীতিবিদরা পারেন? এসব দুধে রাজনীতিবিদরাই পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একথা সবসময় বলি, সৌগত রায় তিনি বাগ্মী। তৃণমূল কংগ্রেসের হয়ে সবচাইতে বেশি বক্তৃতা সৌগত রায় করেছেন।
সংসদে তৃণমূল কংগ্রেসের হয়ে সবচাইতে বেশি প্রশ্নও সৌগত রায় উত্থাপন করেছেন, এ নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে একজন সাংসদের কাজ বক্তৃতা করা শুধু না, আইন প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করা। সৌগত রায়ের সাংসদশিপের প্রথম বছরে 2009 থেকে 2014 সরকার ছিল মনমোহন সিংয়ের। দ্বিতীয় পর্যায়ে 2014 থেকে 2019 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই 5 বছরে 67টা বিল সংসদে পাশ হয়েছে। সৌগত রায় একটার বিরুদ্ধে ভোট দিয়েছেন, সৌগত রায়ের দল একটা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অধিকাংশ বিলে বিরুদ্ধে বক্তৃতা করেছেন সৌগত রায়, ভোট দিয়েছেন। আমরা বলছি এটাই তো সেটিং। জনগণের কাছে আমি নিজেকে প্রকাশ করব তোমার বিরোধী বলে, আর ঠিক যে জায়গায় আমি বিরোধিতা করলে তুমি বিপদে পড়বে সে জায়গায় আমি বিরোধিতা করব না। ধরুন আমাদের দমদম লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন অব্যবহৃত জমি বা ফাঁকা জমি প্রচুর পরিমাণে আছে। মোহিনী মিলের 22 বিঘা জমি কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন। আমার ঠিক পাড়ায় এই আপনি যখন ঢোকেন তখন বাহাতে যে বিশাল জায়গা দেখেন পাঁচিল ঘেরা, কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন জমি, কার্যত অব্যবহৃত। আপনি যখন আমার বাড়ি থেকে বেরিয়ে বিটি রোডে যান, বাহাতে যে বিশাল পাঁচিল পড়ে, কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন জমি, কার্যত অব্যবহৃত। একইভাবে দমদম উত্তর বিধানসভা এলাকার ভিতর অভয় আশ্রমের জমি, 1 একরের বেশি জমি, কার্যত অব্যবহৃত। এইরকম কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন যে জমি আমাদের এখানে আছে, কাগজে আমরা পড়ি, টিভিতে আমরা দেখি, আপনারাই নিউজ করেন তাই দেখি, যে কেন্দ্রীয় প্রকল্পের অমুক খাতে বরাদ্দ এত টাকা ফেরত গেছে, খরচ হয়নি। আমার জিজ্ঞাসা, একটা কেন্দ্রীয় প্রকল্প 15 বছরের সাংসদ দমদম লোকসভা কেন্দ্রে আনতে পারলেন না। একটা কেন্দ্রীয় প্রকল্প 15 বছরের সাংসদ তার নিজের লোকসভা কেন্দ্রে আনতে পারলেন না। আচ্ছা, যদি কেন্দ্রীয় প্রকল্প নাও আনতে পারেন, এই যে ফিউচার গেমিংয়ের থেকে এতগুলো টাকা নিল তৃণমূল কংগ্রেস, সেই ফিউচার গেমিংকে বলা যেত তো যে আমাদের এখানে বিড়লাদের মালিকানাধীন একটা বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, সান্তিয়াগো মার্তিনের মালিকানাধীন একটা মার্তিন প্ল্যানেটোরিয়াম হতো মোহিনী মিলের 22 বিঘা জমিতে। কিছু কর্মসংস্থান হতো, এলাকাটা উন্নত হতো। এখানকার অজস্র মানুষ, তারা একটা বেড়ানোর জায়গা, তাদের সন্তানদের ভিতর বিজ্ঞান চেতনা প্রসারের জায়গা, মহাকাশ সম্পর্কে আগ্রহের জায়গা পেতেন। এখন মুশকিল হচ্ছে, দিদি তাকিয়ে থাকবেন হনুমান চালিসা আর জগন্নাথ মন্দিরের দিকে, আর ফিজিক্সের অধ্যাপক সৌগত রায় তাকাবেন মহাকাশ বিজ্ঞানের দিকে। এ তো দিদির দলে হবে না ভাই। বলছেন যে সাংসদ হিসেবে সৌগত রায় দমদমে কোনো কাজ করেনি এবং কাজ করার সুযোগ পায়নি তৃণমূলে আছেন বলে। তৃণমূলে আছেন বলে কাজ করার সুযোগ পায়নি, মানে এ তো মনে হয় গোয়েন্দা ফেলুদাকে জিজ্ঞেস করতে হবে। শার্লক হোমসকে কি ফোন করব? তৃণমূলে আছেন বলে কাজ করার সুযোগ পায়নি। তাহলে এই যে তৃণমূলের 2 আনা দামের নেতা থেকে 16 আনা দামের অভিষেক ব্যানার্জি পর্যন্ত সবাই বলে কাজ হয়েছে, কাজ হয়েছে, কাজের বন্যা বয়ে গেছে। এই যে রচনা ব্যানার্জি সিঙ্গুরের পাশ দিয়ে যেতে যেতে কারখানার ধোঁয়া দেখেন, তো সৌগতরা এগুলো দেখলেন না কেন? তৃণমূল বলে কাজ করার সুযোগ পাননি।
মানে শিব ঠাকুর গাঁজা খায় জানতাম, সৌগত রায় এই মার্জনা করবেন, আমি বলতে চাইনি। আচ্ছা, আপনি তো সুজন চক্রবর্তী যেভাবে প্রচার করছেন নাম প্রার্থী তালিকায় আসার পর থেকেই, আপনিও পাশে আছেন আমরা দেখেছি। এই প্রচারের সময় এমন কোনো বিশেষ মুহূর্ত মনে পড়ে যেটা দেখে মনে হচ্ছে যে মানুষের মনে বামেরা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, জিতে গেছে? লোকসভার ভোটের বিষয়টা ভোটে দেখা যাবে, ইতিমধ্যেই মানুষের আদালতে জিতে গেছে। হ্যাঁ, দুর্জনের হোক অবসান, সুজনের হোক উদয়, তো মানুষেরই মনের কথা। ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছি, কার থেকে নিচ্ছি জানি না। নিতে নিতে জিজ্ঞেস করছি আপনাদের কোম্পানির যেন কি নাম, উত্তর শুনছি। টাকাটা সবটা নেওয়া হওয়ার পরে এরম এরম করে দুবার দেখছি, মানে বান্ডিল 10টাই আছে কিনা, মানে 5 লক্ষই আছে কিনা। তারপর বলছি থ্যাংক ইউ। আমি সৌগত রায়কে একটা ব্যাপারে দারুণ প্রশংসা করি। বাকি যারা যারা টাকা নিয়েছে আমরা দেখেছি, কেউ থ্যাংক ইউ বলেনি যে টাকা দিয়েছে তাকে, একমাত্র সৌগত রায় বলেছে। আমি এই সুযোগে তাকে আরেকবার নমস্কার জানালাম তার এই কৃতজ্ঞতা বোধের জন্য। কিন্তু মানুষ তারা এটা দেখলেন তো, তারা বুঝলেন তো, তারা জানলেন তো। তাইলে কে দুর্জন কে সুজন মানুষ বুঝবেন না? মানুষ বিচারক। দমদম জুড়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সৌগত রায়ের পোস্টার, প্ল্যাক কার্ডে 6 লাভ, কিন্তু আমরা দেখছি সুজন চক্রবর্তী তিনি একদম বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন। আমরাও দেখেছিলাম প্রচারের সময় কেউ এসে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, কেউ জড়িয়ে ধরছে। এমন কোনো মুহূর্ত আমি বলছি যেটাতে আপনার মনে হয়েছে যে এখানেই সুজনবাবু জিতে গেছেন, যেটা আপনার কাছে আপনার মনে হয়েছে এই বিশেষ মুহূর্ত? প্রচারে আপনি তো থেকেছেন অনেকগুলো মুহূর্ত। ধরুন একটা জায়গায় সাধারণভাবে লোকের জানা যে ওই চায়ের দোকানটায় তৃণমূলের কর্মী সমর্থকরা বসেন। আমি জায়গাটা ইচ্ছে করেই মেনশন করব না। আমার পূর্বতন বিধানসভা এলাকার মধ্যে সুজনের যেমন অভ্যাস ঢুকে গেল, তারা উঠে এলো এবং প্রত্যেকে বলল আর সহ্য হচ্ছে না। তৃণমূলের এই সমর্থকরা বলছে, আমি বলছি সাধারণভাবে লোকে জানে ওটা তৃণমূলের কর্মী সমর্থকদের আড্ডার জায়গা। যিনি বললেন তাকে তৃণমূল, বিজেপি, সিপিএম কোনো কিছু বলে দাগিয়ে দেওয়ার অধিকার বা স্পর্ধা আমার নেই। তিনি একজন সাধারণ মানুষ। তিনি বললেন আর সহ্য করা যাচ্ছে না। একটা অটো যাচ্ছে, সেই অটোর ড্রাইভার অটোটা থামিয়ে হাত বাড়িয়ে দিল। সুজন যখন হাত বাড়ালো, হাতটা মিলিয়ে সে তখন বলছে কবে আসবেন আপনারা, আপনারা ফিরুন। একজন মহিলা যেদিন বড়নগরে ঢুকেছিল, বড়নগরের দিন না খড়দার দিন, আসলে এতদিন ধরে হচ্ছে, এত জায়গায় কোনটা কোথাকার ঘটনা সব আমার মনে পড়ছে না। তিনি বললেন আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে ঘরে বসে আছে, 8 মাস দাড়ি কাটে না। ও কি পাগল হয়ে যাবে না অবস্থা বদলাবে? এই যে মানুষের আকুতি, ভোট মানে কি? মানুষের আকুতি এবং ইচ্ছার প্রতিফলন। এই আকুতি ইভিএম মেশিনে প্রতিফলিত হবে না, এমন কি হতে পারে বিজ্ঞানের কোনো নিয়মে?
কোথাও গিয়ে তন্ময়বাবু যেটা বলতে চাইলেন যে কোথাও গিয়ে হয়তো বামেরা আবার ফিরছে, সেটা মানুষের আকুতিতে পরিষ্কার। দেখুন, শুধু আকুতিতে পরিষ্কার কেন, ফেরাতে হবে, এটা কি তাদের আকুতিতে পরিষ্কার? হ্যাঁ, শুনুন, রাজনীতি একটা বহমান নদীর মতো, সে কোনোদিন এক জায়গায় থেমে থাকে না। আমাদের 34 বছরের সময়কালে আমাদের ভেতরকার অনেক মানুষ ভেবেছিলেন তো যে এতদিন ধরে আছি আমরা চিরদিন থাকবো। কেউ ভাবেননি, আমি কথা বলি না, ভেবেছিলেন। প্রথমে ভেবেছিলেন আমাদের কি থাকতে দেবে, তারপর যখন থাকতে 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 ও আমরাই থাকবো, কে আর আসবে। এখান থেকে জন্মেছিল কিছু ঔদ্ধত্য, এখান থেকে জন্মেছিল দায়িত্বকে ক্ষমতা ভাবা। মানুষ সহ্য করেননি, পছন্দ করেননি। আমরা বারবার এই আত্মসমালোচনা করেছি, কিন্তু আমাদের ঔদ্ধত্য আসতে কারোর মধ্যে, গোটা দলের মধ্যে না, এবং সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে তো নাই। সময় লেগেছিল অন্তত পক্ষে 25 বছর তারপর থেকে। আর তৃণমূলকে 13 বছর দেখে আর বিজেপিকে 10 বছর দেখে মানুষ বুঝতে পারছেন যেটা কি ভয়ঙ্কর। সন্দেশখালিতে রাত 10টা 11টা 12টা বাজলে পিঠে পুলি বানানোর জন্য সুন্দরী মেয়েদের ডেকে পাঠানো হবে। শিবু হাজরা উত্তম সর্দারদের খুশি করার জন্য কোনো সভ্য সমাজে চলতে পারে? গোটা রাজ্যে কোথাও কোনো মহিলার উপর অত্যাচার হলে, ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী তার রেট বেঁধে দেবেন? অবিবাহিতা হলে এত, বিবাহিতা হলে এত, এতর কমে বয়স হলে এত, এতর বেশি বয়স হলে এত, উইডো হলে এত। মুখ্যমন্ত্রী একজন মহিলা, সর্বোপরি একজন মানুষ, যিনি এটা বলতে পারেন। গোটা রাজ্য জুড়ে বোমার কারখানা, এখনো বোমা উদ্ধার হচ্ছে। দুষ্কৃতিতে ছেয়ে গেছে রাজ্য। মানুষ কি দেখেন না? 50% জায়গার মানুষ ভোট দিতে পারেন না। খালি পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে এমন 100টা বুথকে বেছে নিন, বেছে নিয়ে সেই বুথগুলোর রেজাল্ট দেখুন। দেখবেন আমরা থার্ড পার্টি না, আমরা সেকেন্ড পার্টি না, আমরা ফার্স্ট পার্টি। যে বুথগুলোর ভোট ঠিকঠাক হয়েছে, যে বুথগুলোর গণনা ঠিকঠাক হয়েছে, পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডটার ভোট ঠিকঠাক হয়েছে, এই ওয়ার্ডটার গণনা ঠিক হয়েছে, কে ফার্স্ট পার্টি? আমরা।